আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন, সেটির মীমাংসা পুরোপুরি হয়নি। কারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে, কারা পারবে না, সেটা পরিষ্কার না। একটি অধ্যাদেশ হয়েছে, সেই অধ্যাদেশে বলা হয়েছে যে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কেউ অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের কেউ বলতে কি, যাদের বিচারাধীন তারা, নাকি তার বাইরে যারা আছে তারাও পারবে না, এটা একটা অস্পষ্ট আছে। অ্যাটর্নি জেনারেল তিনি বলছেন ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এটা এমনিতেও আগেও পারেনি যারা সাজাপ্রাপ্ত। বেগম খালেদা জিয়ার প্রার্থিতাও বাতিল করা হয়েছে দণ্ডের কারণে। তো এটা নতুন না, কিন্তু সাজার বাইরে আছে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী, কিন্তু মামলা আছে, তারা কি পারবেন? প্রধান উপদেষ্টা কি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, এমন কথা তিনি বলেননি, কিন্তু বলেছেন যে যারা বিচারাধীন তারা বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা অংশ নিতে পারবেন না। ফলে একটা কিন্তু ধোঁয়াশা আছে পুরো আওয়ামী লীগের নামে, মানে নৌকার নামে কি কেউ অংশ নিতে পারবে কি পারবে না, বিষয়টা কিন্তু অস্পষ্ট। অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে একটা জিনিস বোঝা গেল যে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত, কিন্তু সাজা যাদের হয়নি তারা কি পারবে? তারা এই বক্তব্য অনুযায়ী যে তারা পারবে, শুধু সাজাপ্রাপ্তরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, রাজনৈতিক দলের মধ্যে যতই ভিন্ন মত থাকুক, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ। সেটা অন্য কথা, রাজনৈতিক প্রশ্ন। মানবতা বিরোধী অপরাধের দল হিসেবে আইসিটি আইনে আওয়ামী লীগের বিচার করা যাবে। তাহলে আওয়ামী লীগের বিচার যদি হয়, তারপরে যদি নিষিদ্ধ হয়, তাহলে আওয়ামী লীগ নামে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। আবার অন্য একটা কথা আছে যে আওয়ামী লীগ সমর্থিত যারা, যেমন পাকিস্তানে কিন্তু যে পিটিআই মানে তেহরিক ইনসাফ পার্টি ইমরান খানের, তারা কিন্তু দলগতভাবে অংশ নিতে পারেনি, কিন্তু স্বতন্ত্র হিসাবে তারা অংশ নিয়েছে এবং অনেকেই বিজয়ী হয়েছে, অনেককে বিজয়ী হতে দেয়নি পাকিস্তানের তখনকার কর্তৃপক্ষ বা সামরিক কর্তৃপক্ষ। এখানে সেই ধোঁয়াশাটা কিন্তু থাকলো। তাহলে স্বতন্ত্র হিসেবে যদি আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী যদি অংশ নেয়, তাহলে সেখানে কি বাধা দেওয়া যাবে? নাকি যেহেতু তারা আওয়ামী লীগের সদস্য হিসেবে তাদের নাম আছে, সেই হিসেবে তারা মানে দেয়া যাবে না? এখানে শুধু দেশীয় বিচার আচার সেটাই বড় কথা না। নির্বাচনটা বাংলাদেশের নির্বাচন বা জাতীয় নির্বাচনকে বিদেশিরা একটা আন্তর্জাতিক নির্বাচন হিসেবে গণ্য করে। তারা চায় যে সবার অংশগ্রহণে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন। তো সেই প্রশ্নেরও আবার মীমাংসা করতে হবে তাদের সঙ্গে। সেটা যদি কেউ না করে, তাহলে ওই যে ভিন্ন মত দমন, এই আইনের ফ্যাকড়ায়, আন্তর্জাতিক এই আইনের ফ্যাকড়ায়, তাহলে বাংলাদেশে মানবাধিকার নেই, বাংলাদেশে গণতন্ত্র নেই, সেই হিসেবে চিহ্নিত হবে। সেই দায়টা কি ডক্টর মোহাম্মদ ইউনূস নেবেন কি নেবেন না? অনেকগুলো বিষয় আছে যেটা স্পষ্ট হয়নি। আজকে শুধুমাত্র ডিবেট ফর ডেমোক্রেসি হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় এবং তারই এই প্রতিষ্ঠান, খুব গুরুত্বপূর্ণ এই আলোচনাটা। সেই আলোচনায় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণও বলছেন, আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের অবশ্যই জনগণের পক্ষে থাকতে হবে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন আবু মোহাম্মদ রাইস, উপসচিব রোকেয়া পারভিন জুই, উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এস এম মোর্শেদ, সাংবাদিক হাসান জাবেদ ও আহমেদ সরোয়ার ভুইয়া। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট এবং সনদপত্র দেওয়া হয়। তো এটা তিনি আবার আরেকটা কথা বলছেন, মব সন্ত্রাস যেটা হচ্ছে এটা এক ধরনের ক্রোধ, এটা বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়। যাক, এটা অন্য প্রসঙ্গ। আপাতত যেটা বলি যে ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তরা অংশ নিতে পারবে না, এটা বোঝা গেল, কিন্তু বাকি রাজনৈতিক প্রশ্নের কিন্তু মীমাংসা বা তার পরিষ্কার বিষয়টা এখনো সবার কাছে এখনো স্পষ্ট হয়নি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।